আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখানে খুব একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং এই টপিকস থেকে আশা করি একটা প্রশ্ন থাকবে। টপিকসটা হলো উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ইউনিট 2, সিলেবাসের ইউনিট 2 যে অংশটা আছে মাইকোলজি। মাইকোলজির আরেকটা ছোট্ট আরেকটা আলাদা একটা টপিকস আছে, সেটা হলো প্যাথোলজি। এই প্যাথোলজি থেকে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। আশা করি আপনারা এই ভিডিওতে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আছে এই টপিকসের মধ্যে যে উদ্ভিদ রূপতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কি এবং প্লান্ট প্যাথোলজির যে সংজ্ঞা, উদ্ভিদ রোগের কারণ, এগুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। তো আপনারা এখানে আমি ডিটেলস আলোচনা করিনি, আপনারা বই থেকে যখন পড়বেন একটু ডিটেলস পড়ে নেবেন। উদ্ভিদ রোগতত্ত্ব বা উদ্ভিদ রোগ বিজ্ঞান কাকে বলে? যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ, বৃদ্ধি, লক্ষণ, নিদান তত্ত্ব, প্রতিকার নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগতত্ত্ব বলা হয় বা প্লান্ট প্যাথোলজি বলে। উদ্ভিদ রোগের কারণ আছে তিনটা, আমরা জানি যে একটা জীবীয় কারণ, অজীবীয় কারণ এবং ভাইরাসগত কারণ। জীবীয় কারণগুলো হলো অর্থাৎ কোনো জীব দ্বারা হয়ে থাকে, আর অজীবীয় কারণ হলো পরিবেশগত কারণে হয়ে থাকে, আর একটা হলো ভাইরাসগত কারণ যেটা ভাইরাসের কারণে হয়ে থাকে। আমরা দেখাচ্ছি যে উদ্ভিদ রোগের কারণসমূহ। জীবীয় রোগ কারণসমূহের মধ্যে আছে যে বিভিন্ন প্রকার পরজীবী, যেমন আমরা জানি ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে, ছত্রাক দ্বারা হয়ে থাকে, শৈবাল দ্বারা, অ্যাক্টিনোমাইসিটিস এবং অ্যামেলো নামে একটা অণুজীব, সেই অণুজীব দ্বারা হয়। তো এই যে সবগুলোই কিন্তু এখানে জীব, এই জীবগুলো দ্বারা হয়। তো আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে বলেছি যে এই ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল। তো আপনাদের পড়ার ক্ষেত্রে আপনারা বই থেকে যখন পড়বেন, যেমন শৈবাল দ্বারা কোন ধরনের রোগ হয়ে থাকে উদ্ভিদের, ছত্রাক দ্বারা কোন ধরনের হয়, ব্যাকটেরিয়া দ্বারা, তারপরে অ্যাক্টিনোমাইসিটিস, অ্যামেলো দ্বারা। হ্যাঁ, আপনারা এগুলো যদি নামগুলো শিখতে পারেন তাহলে ডিটেলস লিখতে পারবেন। তারপর আছে অজীবীয় কারণ, যেমন অজীবীয় কারণ প্রতিকূল আবহাওয়া। আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে কি রোগ হতে পারে উদ্ভিদের। উদ্ভিদের জীবন ধারণের জন্য যদি পরিবেশটা যদি তার অনুকূল না হয় তাহলেই কিন্তু সে রোগাক্রান্ত হয়। তারপর আছে মৃত্তিকার প্রতিকূল অবস্থা, মাটির প্রতিকূল অবস্থা হলে উদ্ভিদ রোগগ্রস্ত হতে পারে। তারপরে আছে মৃত্তিকার পুষ্টি ঘাটতি, অর্থাৎ মাটির মধ্যে যদি উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় যে পুষ্টিগুলো আছে সেখানে যদি ঘাটতি থাকে তাহলে কি হতে পারে, উদ্ভিদ রোগাগ্রস্ত হতে পারে। তারপরে দূষণযুক্ত পরিবেশের কারণেও উদ্ভিদ কি হয়, উদ্ভিদের রোগে আক্রান্ত হয়। তারপর আছে বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে উদ্ভিদ রোগাগ্রস্ত হতে পারে। তো এইগুলো হলো অজীবীয় কারণ, এগুলো হলো পরিবেশের, মাটি, পরিবেশ এগুলো এবং রাসায়নিক পদার্থের কারণে হয়ে থাকে। আরেকটা হলো ভাইরাসগত কারণ, ভাইরাসের কারণে কিন্তু অনেক রোগ হয়ে থাকে উদ্ভিদ এবং প্রাণীর। এবার আমরা দেখাবো পরজীবিতা এবং রোগ সৃষ্টির ক্ষমতা, প্যাথোজেনিসিটি, জিই হবে। আচ্ছা, যাই হোক। তো পরজীবিতা কাকে বলে? যখন একটি জীব অন্য একটি জীব দেহে অবস্থান করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাকে পরজীবী বলে। আমরা জানি যে যে একটা জীব যখন অন্য একটি জীব দেহে অবস্থান করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাকে পরজীবী বলে। আর পরজীবী এবং পোষক, অর্থাৎ পরজীবটা যে পোষকের মধ্য থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে সেটাকে বলা হয় পোষক। পরজীবী এবং পোষকের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে বলা হয় পরজীবিতা। এবার হলো রোগ সৃষ্টির ক্ষমতা, এটাকে বলা হয় প্যাথোজেনিসিটি। প্যাথোজেনিসিটিটা হচ্ছে নির্দিষ্ট পরিবেশে প্যাথোজেনের আপেক্ষিক রোগ উৎপাদন ক্ষমতা, অর্থাৎ একটা প্যাথোজেন যেটা রোগ আক্রমণ করে সেটাকে বলা হয় প্যাথোজেন। এই প্যাথোজেনটা যে রোগ উৎপাদনের যে ক্ষমতা প্যাথোজেনের একটা নির্দিষ্ট পরিবেশে, সেটাকে বলা হচ্ছে প্যাথোজেনিসিটি। রোগ সংগঠনের ক্ষমতা থাকলে এবং অনুকূল পরিবেশ বিরাজ করলে এবং পোষক সংবেদনশীল হলে অবশ্যই রোগ সংঘটিত হবে। অর্থাৎ প্যাথোজেনের যদি কি থাকে, রোগ তৈরি করার ক্ষমতা থাকে, পরিবেশটাও যদি অনুকূল থাকে এবং পোষক যার দেহে রোগ মানে আক্রমণ করবে সেটা যদি সংবেদনশীল হয় তাহলে কি হবে, অর্থাৎ রোগ তৈরি করতে পারবে। হ্যাঁ, আর এই যে রোগ সৃষ্টির ক্ষমতা সেটাকে বলবো আমরা প্যাথোজেনিসিটি। বই থেকে আপনারা এগুলো আরো একটু ডিটেলস পড়ে নেবেন। তারপরে আসি, এগুলো আসলে সংজ্ঞা হিসেবে আসে। তার হচ্ছে ডিসিজ ট্রায়াঙ্গেল বা রোগ ত্রিভুজ। আমরা এখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার মধ্যে দেখা যাচ্ছে প্যাথোজেন, পরিবেশ এবং পোষক। একটা রোগ তৈরি করার জন্য প্যাথোজেন যেমন আক্রমণ করে পোষক দেহে, পোষকের দেহে, এবং পরিবেশটা যদি অনুকূল হয় তাহলেই কিন্তু কি হয়, রোগ সৃষ্টি হয়। তাহলে প্যাথোজেন, পোষক এবং যদি অনুকূল পরিবেশ পায়
এবং পোষক যদি সংবেদনশীল হয় তাহলে কি হয়, রোগাগ্রস্ত হয়। আর এই তিনটার সমন্বিত যে রূপটা সেটাকে বলা হচ্ছে রোগ ত্রিভুজ। এটা সম্পর্কে ডিটেলস আছে, আপনারা একটা বই থেকে পড়ে নেবেন। উদ্ভিদ রোগ বিকাশের পর্যায় সমূহ। আমি একটু এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই আমি এখানে নিয়ে আসছি। তো আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন এবং বই থেকে আরেকটু ডিটেলস লিখবেন বই থেকে পড়ে। তো উদ্ভিদ রোগ বিকাশের পর্যায়সমূহ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবারে নিবন্ধন পরীক্ষার জন্য। উদ্ভিদ রোগের যে পর্যায়সমূহ আছে, যেমন প্রথমে সংস্পর্শ। সংস্পর্শটাকে বলা হয় ইনোকুলেশন। তারপরে পোষকে প্রবেশকরণ, এটাকে বলে পেনিট্রেশন। তারপরে ইনফেকশন বা সংক্রমণ, সুপ্তিকাল বা ইনকিউবেশন। তারপর হচ্ছে বহিরাক্রম বা ইনভেশন। তারপর হচ্ছে বৃদ্ধি, প্রজনন, বিস্তার, অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। এটা হলো উদ্ভিদ রোগের রোগ বিকাশের পর্যায়সমূহ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাতে আপনারা একটু মনোযোগ দিবেন। তাহলে সংস্পর্শ, এটাকে বলা ইনোকুলেশন, অর্থাৎ প্যাথোজেন পোষকের অর্থাৎ উদ্ভিদের সংস্পর্শে আসে, তারপর পোষকে প্রবেশ করে সেখানে সংক্রমণ ঘটায়, তারপর একটা সুপ্তিকাল অর্থাৎ একটা আক্রমণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সে সুপ্তাবস্থায় থাকে, এটাকে বলে সুপ্তিকাল। তারপর আছে বহিক্রমণ, বৃদ্ধি, প্রজনন। তো এই পয়েন্টগুলো সবগুলোর একটু একটু আপনারা লিখবেন। আপনাদের যে প্যাথোলজি যে বইটা আছে, প্যাথোলজি বইয়ের মধ্যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমি দেখাবো ইনোকুলেশন এবং ইনোকুলাম বলতে কি বোঝায়। দুইটা সংজ্ঞা হিসেবে আসে। ইনোকুলেশনটা হলো যে প্যাথোজেনের প্রজনন একক সমূহের রোগ সৃষ্টির জন্য পোষক উদ্ভিদের সংস্পর্শে আসার প্রক্রিয়াটাকে সংস্পর্শ বা ইনোকুলেশন বলে। অর্থাৎ ইনোকুলেশন হলো যে প্যাথোজেনের যে মানে প্যাথোজেনের যে অংশটা রোগ সৃষ্টি করবে সেটা পোষকদের যে সংস্পর্শে আসে, সংস্পর্শে আসার প্রক্রিয়াটাকে বলা হয় ইনোকুলেশন। আর ইনোকুলামটা হলো প্যাথোজেনের যে অংশ পোষকের সংস্পর্শে আসে, অর্থাৎ প্যাথোজেনের যে অংশটা সংস্পর্শে আসে এবং আক্রমণ করে রোগ সৃষ্টি করে তাকে ইনোকুলাম বলে। আর ইনোকুলেশনটা আমি আবার বলছি, সংস্পর্শে আসার প্রক্রিয়াটাকে বলা হয় ইনোকুলেশন। আর পোষকের প্যাথোজেনের যে অংশটা সংস্পর্শে আসে সেটাকে বলবো আমরা ইনোকুলাম। তারপর আছে প্যাথোজেনের বিস্তার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্যাথোজেন কিভাবে বিস্তার লাভ করে? আমরা জানি যে উৎপত্তি স্থল থেকে সুস্থ পোষকদের প্যাথোজেনের স্থানান্তরকে প্যাথোজেনের কি বলা হয়? বিস্তার বলা হয়। অধিকাংশ প্যাথোজেন বিভিন্ন মাধ্যমের সাহায্যে দূর দূরান্তে বিস্তার লাভ করে। কিছু কিছু প্যাথোজেন আছে, প্যাথোজেন অংশ, এগুলো এগুলো উদ্ভিদের মধ্যে থেকে আক্রমণ করে। আর কিছু আছে বিভিন্ন মাধ্যমের সাহায্যে একটা সুস্থ উদ্ভিদে কি করে বিস্তার লাভ করে। যেমন বাতাসের সাহায্যে, তারপর আছে পানির সাহায্যে, বীজের মাধ্যমে, তারপর হচ্ছে অঙ্গজ প্রজননের মাধ্যমে, মাটির মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে। পতঙ্গের গ্রুপ প্যাথোজেন ধারণ করে। তো সেটার মাধ্যমে যখন পতঙ্গ ধরনের একটা উদ্ভিদকে আক্রমণ করে সেখানে এই প্যাথোজেনটা প্রবেশ করে উদ্ভিদকে রোগাগ্রস্ত করে। তারপর হচ্ছে উদ্ভিদের পরিত্যক্ত কোষের মাধ্যমে, বিপরীত পোষক ও পরশজীবী উদ্ভিদের মাধ্যমে। বিপরীত পোষক অর্থাৎ যে পোষকটা মানে যে প্যাথোজেনটা অন্য যে পোষকে আক্রমণ করে না সেটাকে বলা হয় বিপরীত পোষক, এবং বর্ষজীবী উদ্ভিদের মাধ্যমে, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে। আরো অনেকগুলো মাধ্যম আছে, যেমন মানুষের মাধ্যমে হতে পারে, অথবা বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করলে বা বীজ বা চারা জাতীয় গাছ বা যেগুলো কৃষিকাজের জন্য ব্যবহার করা হবে সেই ধরনের কোনো কিছু আনলে এবং সেটা যদি রোগাগ্রস্ত থাকে তাহলে কিন্তু কি নতুন আরেকটা দেশে আসলে সেখানেও প্যাথোজেন ছড়িয়ে যেতে পারে। তাহলে এটাও একটা মাধ্যম। তারপরে আসি প্যাথোজেনের অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। সংজ্ঞা হিসেবে আসতে পারে যে প্যাথোজেন অতি শীত অতি গ্রীষ্ম অতিবাহিত বলতে কি বুঝো, এটা কিভাবে হয়, অর্থাৎ কৌশলটা। তো অত্যধিক শীত এবং অত্যধিক গ্রীষ্মকালীন সময়ে প্রতিকূল পরিবেশে অথবা পোষকের অনুপস্থিতিতে প্যাথোজেনের বেঁচে থাকার সামর্থ্যকে বা কৌশলকে অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ বলা হয়। অর্থাৎ আমরা জানি যে কিছু প্যাথোজেন অত্যধিক শীত এবং অত্যধিক গ্রীষ্ম সহ্য করতে পারে না, তাদের জন্য এটা একটা প্রতিকূল পরিবেশ হয়। এবং অনেক সময় পোষক থাকে না, পোষকের অভাবে তো বেঁচে থাকার জন্য একটা কৌশল অবলম্বন করে। সেই কৌশলটাকে বলা হয় অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। তো এই অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে বইয়ের মধ্যে, আপনারা একটু দেখে নেবেন। এবার আসি রোগের লক্ষণ এবং প্রকারভেদ। রোগের লক্ষণ এবং প্রকারভেদ কি? রোগের কারণে উদ্ভিদের যে বাহ্যিক ও অভ্যন্তরীণ দৃশ্যমান পরিবর্তনে অস্বাভাবিকতা বা চিহ্ন দেখা যায় তাকে রোগ লক্ষণ বলে। বলছে রোগের কারণে উদ্ভিদের যে বাহ্যিক অংশে পরিবর্তন অস্বাভাবিকতার চিহ্ন দেখা তাকে রোগ লক্ষণ বলে। উদ্ভিদের রোগ লক্ষণ 3 ভাগে ভাগ করা যায়, যথা
নেক্রোটিক লক্ষণ, হাইপোপ্লাস্টিক বা খর্বতা এবং হাইপার প্লাস্টিক বা অতিবৃদ্ধি। 3 ধরনের লক্ষণ দেখা যায়, একটা হলো নেক্রোটিক, আরেকটা হলো হাইপোপ্লাস্টিক বা খর্বতা, এবং আরেকটা আছে কি হাইপার প্লাস্টিক বা অতিবৃদ্ধি। এখন আমরা একটু দেখি নেক্রোটিক লক্ষণের মধ্যে কি কি আছে। দাগ বা স্পট, তারপর হচ্ছে অ্যানথ্রাকনোজ, আগামরা বা ডাইব্যাক, নেতিয়ে পড়া বা ড্যাম্পিং অফ, তারপর হচ্ছে পচন বা রট বলা হয়, ক্যাঙ্কার আছে, তারপর হচ্ছে ব্লাইট, ব্লাস্ট এবং স্ক্যাব। এগুলো হলো নেক্রোটিক লক্ষণ। এগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে, আপনারা একটু দেখে নেবেন যে দাগ বা স্পট কোন উদ্ভিদে হয় তাকে একটা উদাহরণ দিয়ে দিবেন, অ্যানথ্রাকনোজ কোন উদ্ভিদে হয়, পচন বা রট, ব্লাইট কোথায় হয়, ক্যাঙ্কার কোথায় হয়, এগুলো একটু উদাহরণ দেবেন, একটু সংজ্ঞাটা লিখে একটু উদাহরণ দিবেন, তাহলেই আপনারা বেশি নাম্বার পাবেন। আমি এরপরে একটা ভিডিও আছে আমার, আমি ভিডিওটা দেখাবো যে কিভাবে নিবন্ধন পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখবেন। আরেকটা আছে যে হাইপোপ্লাস্টিক বা খর্বতা লক্ষণ। খর্বতা লক্ষণের মধ্যে আছে মোজাইক, কুঞ্চন এবং শিরা স্বচ্ছতা। এগুলো হলো হাইপোপ্লাস্টিক বা খর্বতা লক্ষণ। আর হাইপারপ্লাস্টিক বা হাইপারপ্লাস্টিক বা অতি বৃদ্ধি লক্ষণ, সেটাকে বলা হয় এই লক্ষণের মধ্যে আছে গল, কার্লিং, সার্কুডি এবং ডাইনির ঝাঁটা। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর সম্পর্কে আপনারা বিস্তারিত লিখবেন। তো এই ছিল আমার প্যাথোলজির উপরে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যা হতে পারে সেটার বেসিক আলোচনা। আপনারা এই প্রশ্নগুলো দেখে বিস্তারিত বই থেকে পড়বেন। আরেকটা প্রশ্ন নিয়ে আমি এখানে আলোচনা করিনি, সেটা হলো যে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে, যে ফিজিক্যাল অর্থাৎ ভৌত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, আরেকটা আছে জীবজ প্রক্রিয়া। হ্যাঁ, জীবজ পদ্ধতি। আপনারা ওই পদ্ধতিগুলো আপনাদের বইয়ের মধ্যে পাবেন, এখান থেকে আপনারা শিখে নেবেন। ওই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।